সকলকে স্বাগত জানাই আমাদের নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের, যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভাগ্যসারথীর কখন লাইভ অনুষ্ঠান চোখে পড়বে সৃষ্টি টিভির পর্দায়। তাই আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম একদম লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন আপনার জীবনে কোথায় সমস্যা রয়েছে। শুধু সমস্যা জানলে তো হবে না, জানতে হবে সমাধান। আর প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জন্মছকে তো বেশ কিছু প্রবলেম থাকে, তো সেই প্রবলেমগুলো থেকে বেরোনোর উপায় কি? উপায় তো নিশ্চয়ই রয়েছে, কারণ সামনেই আমরা জানি মহালয়া অমাবস্যা। আর মহালয়া মানেই পুরো একটা বছরের অপেক্ষা, পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা, এবং সাথে সাথে আমাদের যত অশুভ শক্তি রয়েছে তার মোচন ঘটিয়ে শুভ শক্তির সূচনা। তাই বলবো যে এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। আর ভাগ্যসারথী অনুষ্ঠান মানেই আপনারা জানেন শ্রী তপন শাস্ত্রী মহাশয়, যিনি প্রত্যেকটা মুহূর্তকে গণনা করেন, প্রত্যেকটা সময়কে গণনা করেন, এবং আপনার জন্মছক কি বলছে সেই অনুযায়ী কি রেমেডি হওয়া উচিত, কিভাবে আপনার পথ চলা উচিত, সেই কাউন্সেলিংটুকু তিনি কিন্তু করেন। এবং প্রত্যেকটা মুহূর্তে যারা আপনারা দূর দূরান্ত থেকে পৌঁছেছেন, বা যারা শুধুমাত্র টিভির অনুষ্ঠানটা ফলো করে এবং ইউটিউবের অনুষ্ঠানগুলো ফলো করে উপকৃত, তারা কিন্তু জানেন যে হ্যাঁ, জ্যোতিষ কিভাবে কথা বলে। আর জ্যোতিষের সাথে তন্ত্র এবং মন্ত্রের মেলবন্ধনই কিন্তু এতগুলো বছর ধরে শাস্ত্রীজি আমাদের সকলকে ভালো রেখেছেন। শুধুমাত্র কলকাতা বা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিদেশের মাটিতেও কিন্তু রয়েছে তার চেম্বার, সেখানেও অগণিত মানুষ কিন্তু কাজ পেয়ে চলেছেন। এবং তার সাথে রাজনৈতিক মহল থেকে শুরু করে সেলিব্রিটি জগতের মানুষরাও কিন্তু এগিয়ে এসেছেন নিজেদেরকে ভালো রাখার জন্য। তাহলে কেন আপনি ভালো থাকবেন না? তাই বলবো আজকের অনুষ্ঠান কিন্তু ফলো করতে হবে, কারণ মহালয়ার অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। সাথে থাকবেন আপনারা, আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্নৈ তং দেবী জগতক মাত যোনিমুদ্য নমস্তুতে। ওং কালী কালী মহাকালী কালিকৈ পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকা ওই বিদ্মহে মহাসতনবাসিন্নৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই শান্তির বাণী আপনাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এবং আপনারা সকলে খুব ভালো থাকুন, এই শুভকামনা নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আবার অনেকদিন পর লাইভ অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়েছি। শাস্ত্রীজি, আজকে শুধু কথা বলবো মহালয়া নিয়ে। সামনেই মহালয়া, এবং যে যোগটার জন্য আপনি কিন্তু একটা বছর পুরো অপেক্ষা করা, কি কি প্ল্যান আছে এবার? প্রথম কথা বলবো মহালয়া, আপনারা জানেন যে সমস্ত যত অমাবস্যা আছে তার মধ্যে মহালয়া অমাবস্যা কিন্তু ভীষণ একটা ভালো যোগ, এবং এই অমাবস্যা দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পুজো এবং কালী পুজো আমরা বলি। এই মহালয়া অমাবস্যাতে কিন্তু আমাদের কিছুগুলো কর্তব্য করণীয় ভীষণ আছে, এগুলো কিন্তু আমরা পালন করলে খুব ভালো থাকবো। প্রথম কথা বলবো, আগামী 1 অক্টোবর মঙ্গলবার চতুর্দশী রাত্রি 9টা 6 পর্যন্ত থাকছে। 9টা 6-এর পর থেকে কিন্তু অমাবস্যা পড়ে যাচ্ছে 1 অক্টোবর, সেটা হচ্ছে মঙ্গলবার। 2রা অক্টোবর হচ্ছে 11টা 7 পর্যন্ত থাকছে, রাত্রিবেলা 11টা 7 পর্যন্ত অমাবস্যা থাকছে। ওই দিনই কিন্তু মহালয়া বিহিত যে আমাদের যজ্ঞ পুজো পাঠ, অশুভ দোষ খণ্ডন করার একটা মোক্ষম যোগ। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। সেই 10 হাতে 10টি অস্ত্র নিয়ে মা দুর্গা কিন্তু ওই দিনই চলে আসেন, প্রতিপাদাদি কল্পরম্ভ থেকে শুরু হয়ে যায়। মা দুর্গার আগমন কিন্তু মহালয়া থেকে হয়ে যায়, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বিজয়া দশমী। এবারে পুজোটা একটু অন্যরকম পড়েছে, খুব সকালের দিকে সব পুজো পড়েছে। প্রচন্ড একটা কষ্টের মধ্যে আমাদের দিন যাবে, যারা পূজারী আছেন, যারা জোগাড় যন্ত্র আছেন এবং যারা পুজো করাচ্ছেন, তাদেরও খুব হুলস্থুলুস একটা ব্যাপার কিন্তু থাকবে। খুব কষ্ট, মা একটু কষ্ট দেবেন, কিন্তু কষ্ট সহ্য করতে হবে। কষ্ট করলে কেষ্ট মেলে, এটা আমরা কিন্তু পাই। তো দুর্গা দেবীর, সারদা দেবীর এই অমাবস্যা বিহিত পুজো হবে আগামী 2রা অক্টোবর আমার সেই বেহালার গৃহ মন্দিরে, যে মন্দিরে আমার মন আলো করে বসে আছে, আমার মন্দির আলো করে বসে আছে কালী, তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তবগলা ভৈরবী কমলার থেকে ষোড়শী মাতঙ্গী ধূমাবতী তৎস মা অষ্ট ধাতুর আমার মা কালী, তার সাথে তারা মা আছে, অষ্ট ধাতুর মা তারা মা, সমস্ত মন্দির, এবং মা রামকৃষ্ণদেব, সারদা মা, সুন্দর একটা মন্দির প্রাঙ্গণে আমার এই পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে অশুভ দোষ খণ্ডন করা হবে। যে দোষগুলো আমাদের জীবনকে কিন্তু অনেক ছোট করে দেয়, যে জীবনে আমাদের উন্নতি করতে দেয় না, সেই দোষগুলো যেমন শনির সাথে চলছে, যাদের মেষ রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মকর রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাদের যাবে দিন। সেটা হচ্ছে শনির 7.5।
যাদের দারিদ্র যোগ আছে, রবি শুক্র এক ঘরে আছে, এই দোষগুলো কাটিয়ে দিলে জীবনে দারিদ্রতা নামবে না। এবং জীবনে দাম্পত্য জীবনে দারিদ্র যোগ কিন্তু অর্থের দারিদ্রতা না, সুখ শান্তির দারিদ্রতা। একটা ছাত্রছাত্রীর যদি দারিদ্র যোগ থাকে, সে নাম্বার ভালো পাবে না, অঙ্কে কাঁচা হবে যদি রবি শুক্র কারোর এক ঘরে থাকে। তারপরে শনি চন্দ্র এক ঘরে আছে, সেটাকে আমরা বিষ যোগ বলি। রাহু চন্দ্রকে আমরা বলি গ্রহণ দোষ। মঙ্গল শনিকে বলি ছন্নছাড়া দোষ। মঙ্গল রাহুকে বলি আমরা অঙ্গারক দোষ। বৃহস্পতি এবং যদি শুক্র এক ঘরে থাকে, সেটাকে আমরা দারিদ্র যোগ বা বিষ যোগ বলে থাকি। এবং এই যে দোষগুলো, এবং শুক্র এবং রাহু যদি এক ঘরে থাকে, সেটাকে আমরা বলি জড়ত্ব দোষ। এই দোষগুলো থাকলে আমাদের জীবন কিন্তু অতিষ্ঠ করে দেয়। সেই দোষগুলো কিভাবে কাটানো হবে বলবো, একটা ফোন নিয়ে। একদমই তাই। দেখে নিই আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? জয় মাতারা। বলুন, কার জন্য জানবেন? আশীর্বাদ। বলো মা। কার জন্য জানবেন? আচ্ছা, ছেলে 6/12/1996। সময়? আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। 6/12/1996। হ্যাঁ, রাত 11:50 কলকাতা। কি বার ছিল মা? শুক্রবার ছিল। সিংহ লগ্ন তুলা রাশি। সিংহ লগ্ন তুলা রাশি, চিত্রা নক্ষত্র এবং দেবারি অর্থাৎ রাক্ষসগণ। কেমন? এবং ওর কৃষ্ণপক্ষের একাদশ তিথিতে জন্ম। এবং ওর যেটা পাঁচ শূদ্র বর্ণের ওর জাতক, রাগ যেটা একটু বেশি থাকবে। আর কাজকর্ম দিক এবং বিবাহিত জীবন দুটো ডিস্টার্ব পাচ্ছে, এরকম যোগ কিন্তু চলছে। কর্ম নিয়ে খুব সমস্যা চলছে। হ্যাঁ হ্যাঁ। এবং লগ্নে মঙ্গল আছে মা। লগ্নে মঙ্গল থাকলে কি হয়? মাঙ্গলিক দোষ। বিবাহিত জীবন ডিস্টার্ব হবে, প্রেম হবে, প্রেমে বাধা হবে, প্রেম কেটে যাবে, আবার প্রেম হবে, আবার কেটে যাবে, এবং বিবাহিত জীবন টোটালি খারাপ আছে। দ্বিতীয় রাহু বসা আছে, যাই পরিশ্রম করুক ফলটা হবে না। দ্বিতীয় ঘর থেকে আমাদের অর্থের বিচার করতে হয়, সে দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান হয়েছে, যার ফলে কিন্তু অর্থ মানে কাজ করবে, কাজের জায়গায় কিন্তু অর্থ সেই মতো পাবে না। কি করছে? কে? হ্যাঁ হ্যাঁ। বুধ বৃহস্পতি এক ঘরে আছে, একটু জেদ রাগ হবে, নিজের পছন্দ মতো চলবে, কারোর পছন্দ ও কিন্তু ধার ধারবে না, তাই তো? নিজে যা ভালো বুঝবে সেটা কিন্তু করবে। ভালো, ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। নিজের সিদ্ধান্ত অবিচল থাকা ভালো। কিন্তু কিছু ক্ষেত্রে গুরুজনদের, কিছু ক্ষেত্রে আমরা যখন হতাশ হয়ে পড়ি বা কিছু বুঝতে পারছি এটা করলে ঠিক হবে, আমরা কিন্তু একটা গুরুজন বা আমাদের গাইড যে আছে, ফিলোসোফার যে আছে, তাদের থেকে একটা আইডিয়া নেই। ও কিন্তু এসব ধার ধারবে না, নিজের জেদে চলছে। এখন কি কাজকর্ম করছে? ছোটখাটো কিছু কাজের সাথে যুক্ত আছে? আমি পাচ্ছি ছোটখাটো কোম্পানিতে কাজ করবে, সেখানে দেখো মা পরিশ্রম যা করবে ফল হবে না। এই দ্বিতীয় রাহু কিন্তু খারাপ। আমাদের লগ্ন থেকে আমাদের দেহ মনের বিচার হয়, দ্বিতীয় ঘর থেকে অর্থের বিচার হয়, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিচার হয়, চতুর্থ ঘর থেকে বিচার করতে হয় পিতা মাতা এবং পড়াশোনা, পঞ্চম ঘর থেকে সন্তান এবং পড়াশোনা, ষষ্ঠ ঘর থেকে আমাদের শত্রু স্থান, সপ্তম ঘর থেকে বিবাহ উচ্চ শিক্ষা, অষ্টম ঘর থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মৃত্যু, এবং নবম ঘর থেকে আমাদের ভাগ্য, দশম ঘর থেকে কর্ম, একাদশ ঘর থেকে আয়, দ্বাদশ ঘর থেকে ব্যয়। পরপর ঘরের আমাদের বিচার আছে। লগ্ন থেকে একদম ঘড়ির কাঁটার উল্টো দিকে বিচারটা আমাদের হয়। এখানে দ্বিতীয় রাহু বসা আছে, যার ফলে অর্থের জায়গাটা সাথ দেবে না। বিয়ে কিছু প্রেম টেম আছে ওর? একটা কথা বলে রাখি মা, বিয়ে প্রেম হোক আর যাই করে হোক, এটা কিন্তু ডিভোর্স যোগের ছক পাচ্ছি। কেমন? যদি মেয়ের মাঙ্গলিক হয়ে যায়, যে মেয়ের সাথে প্রেম আছে বা মেয়ের সাথে যেটা বিয়ে দেবে তোমরা, যদি তোমাদের সে মাঙ্গলিক হয়ে যায় কাকতলীয় ভাবে, তাহলে কিন্তু তার জীবনটা একটু ভালো হয়ে যাবে। না হলে কিন্তু ওর জটক বিচার করিয়ে বিয়েটা দেবে এবং মাঙ্গলিক দোষ কাটাবে। ঠিক আছে মা? দেখো মা, ওর কাল সর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, বুঝতে পারছো? শনি কেতু এই যোগটাও কিন্তু জড়ত্ব যোগ সৃষ্টি করেছে। শনি এবং কেতু এক ঘরে বসে আছে, এই জায়গাটাও কিন্তু ওকে স্পিড হতে দেবে না। ওর চেষ্টা প্রচুর আছে, ভালো ছেলে, কিন্তু লম্বা চৌড়া ছেলে, সুন্দর, তার কথাবার্তা বলতে পারে, রাগ জেদ্র ভীষণ আছে, একটা ব্যক্তিত্ব, পুরুষ মানুষের সব আছে ওর, কিন্তু ফল ঠিক মতো হচ্ছে না। এই কালসর্প দোষ মাঙ্গলিক দোষ কাটিয়ে নাও একদম, এবং কালসর্প দোষটা কাটাবে, তাহলে ভালো চাকরি পাবে, ভালো বিয়ে হবে। সামনেই অক্টোবরের 2 তারিখে মহালয়া অমাবস্যা, এই দিন কিন্তু অশুভ দোষ কিন্তু খণ্ডন করা হয়। মাতৃপক্ষের শুরু হচ্ছে, পিতৃপক্ষের অবসান হচ্ছে। এই সন্ধিক্ষায়নে তপন শাস্তি কাটায় আমার জানে বহুদিন থেকে, বা আপনাদের কাছাকাছি যদি কোনো লোকজন থাকে। বলো। দেখো, প্রেম প্রীতির যোগ তো পাচ্ছে, সেই প্রেমটা ভালো হবে না, বিয়েটাও কিন্তু ভালো হবে না।
যদি মেয়েটি মাঙ্গলিক হয়ে যায় তুমি জটক বিচার করে বিয়েটা দিও, কিন্তু এরকম রাগ জেদটা ভীষণ, আর পয়সা করে যে ইনকাম করবো বাড়িতে দেয়নি, খরচা করে দেয়। হ্যাঁ 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 ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক বলে। এই অনেক মুহূর্তে বিয়ের কোনো যোগ নেই। বিয়ের যোগ চলছে, হুম, বিয়ের যোগ চলছে 25 নভেম্বর পর্যন্ত আছে। 2025 নভেম্বরের মধ্যে ওর বিয়ে হয়ে যাবে, বুঝতে পারছি? এই নভেম্বর আসছে সামনে, 25 নভেম্বর, 2025 নভেম্বর তো বিয়ে হবেই। এবং বিয়েটা দিয়ে দাও, বয়সটা হয়ে গেছে, দেখাশোনা করো বা ওর সঙ্গে কথা বলো। আমার মনে হচ্ছে একটা প্রেম প্রীতি যোগে জড়িয়ে আছো, হুম, হুম। এবং সেই প্রেমটা নিয়ে একটু ঝামেলাও চলছে। হ্যাঁ, কিন্তু অবশ্যই সেই করতে তার সঙ্গে হবে, আমি জানি না সঠিক যদিও। তুমি সব জানো, তুমি বলছো। যাই হোক, মা বাবা আমি জানি না, আমি জানি না। এখানে দেখো শুক্র বসে আছে কোথায়? তুলার ঘরে, তৃতীয় ঘরে। হ্যাঁ হ্যাঁ এবং এই প্রেমটা যেটা হবে না, কোন নিজস্ব পরিচিতর মধ্যে, আত্মীয়, হালকা আত্মীয় রিলেটের মধ্যে প্রেমটা হবে। তুমি খোঁজ নাও, দেখবে আমার কথা মিলে যাচ্ছে। কোন বাইরের মহিলার সাথে প্রেম হবে না, রিলেটিভ সার্কেল থেকে দুঃসম্পর্ক কোনো হয়ে যায় না। কোন বিয়ে বাড়িতে গেল, বিয়ে বাড়িতে গিয়ে কোনো আত্মীয় রিলেটিভের, মানে তোমারই কোনো আত্মীয়, তার দুঃসম্পর্ক। জানা নেই, কি জানি তাহলে। হ্যাঁ বলো। আমার তো সেরকম আমার রিলেটিভের মধ্যে বা কিছু এমনিও কথাবার্তা বলে নিয়েছিলেন, কিন্তু আমার আত্মীয় স্বজন দিয়ে এরকম তো আমি ডাল মে কুছ কালা হয়, কুছ কুছ হতা হয়। ঠিক আছে, তুমি খোঁজ নাও, দেখবে পেয়ে যাবে। আমি তপন শাস্ত্রী বলছি, এখানে আমার ছক, আমি যে বিচার করি, এই বিচারের ফল কিন্তু তপন শাস্ত্রী একটা আমি জানি তো। 34 বছর ধরে এই লাইনে আছি। সারা পৃথিবীর 12টা দেশে আমার চেম্বার আছে, 30টা দেশ আমি ঘুরেছি পৃথিবীর। বোনকে নিয়ে আমার মা গেছে, আমি জানি তো আপনার বিচার। কে এসছে? বোনকে নিয়ে এসছে। কবে এসছিল? সেটা অনেক, তাও 3-4 বছর আগের আগে আমার বোনকে নিয়ে গেছিল। কিছু ভালো মনে হচ্ছে আমার কাছে এসে? ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, একটা ছেলে হয়েছে। বাহ, খুব সুন্দর। সে তো আসবেই, সে তো হবেই, এটাই তো আমি তপন শাস্ত্রী, কেমন? তো যাই হোক, তুমি মা একটু ছকটা বিচার করে বিয়েটা দিও। চাকরি কিন্তু ভালো মন্দ হয়ে যাবে। চাকরি হবে? হ্যাঁ, ভালো চাকরি আছে। তুমি ওই কালসর্প দোষটা কাটাও, জড়ত্ব দোষটা কাটাও, মাঙ্গলিক দোষ কাটিয়ে নাও, ভালো চাকরি হয়ে যাবে। 2 পয়সা কম আর বেশি সেটা বড় কথা না মা। বড় কথা হচ্ছে জীবনটা, যাই আমি 10 লাখ টাকা ইনকাম করলো, যদি বিয়েটা খারাপ হয়ে যায়, জীবনটা তছনছ হয়ে যাবে। আবার যদি 2 টাকা ইনকাম করি, জীবনটা যদি বিয়ের গোলমালটা হয়ে যায়, জীবনটা তছনছ হয়ে যাবে। আমরা ইনকাম করি, আমরা পড়াশোনা করি, আমরা কি করি? ভালো একটা বিয়ের জন্য চেষ্টা করি, যে বিয়েটা সংসার সুখের হয়, রমণীর গুণে। একটা ভালো রমণী আসবে, সংসারটাকে সুখ দিয়ে দেবে, এবং সেই সুখের ফলে আমরা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবো, আগাতে থাকবো। এটাই তো জীবন। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখো। মাঙ্গলিক দোষটা প্রেম করেই হবে, একদম প্রেমে পাচ্ছি। ঠিক আছে, অসংখ্য খুব ধন্যবাদ ভালো। ফোন করার জন্য। সোদপুর থেকে ফোন করছেন, একটু চেষ্টা করুন পৌঁছে যাওয়া শাস্ত্রীজির কাছে, কারণ যে ব্যাখ্যা শাস্ত্রীজি করলেন, এবং আপনি মা হয়েও অনেকটাই হয়তো আভাস পাচ্ছেন, অনেক সময় আমরা স্বীকার করে উঠতে পারি না। যাই হোক, সোদপুর থেকে বলছেন, রয়েছেন স্মৃতির মোড় চেম্বার। আজকে যদি মনে হয় একটু যোগাযোগ করে দেখে নিন যে আজকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন কিনা, কারণ শাস্ত্রীজির চেম্বার মানে কিন্তু প্রচুর মানুষের ভিড়, এবং হাটে বেশ সময় নিয়ে আসতে হয়, কারণ প্রচুর মানুষের একটা ঢল থাকে। 5 ঘন্টা লাইন দিয়ে আমাকে পেতে হয়। 5, কালকে আমি মেচেদা চেম্বার ছিলাম, 42 জন নতুন দেখেছি। আগের দিনে যারা লোক দেখেছে তারা সব রেমিডি নিতে এসছে, 22 জনের মতো। 42 আর 22 কত হচ্ছে? 52, 62। আর কিছু মিষ্টি নিয়ে এসছে, যেহেতু আমি গুরুদেব কিছু শিষ্যভক্ত ওই লাইনে আছে মেদিনীপুরে, তারা জামা কাপড় নিয়ে এসছে। 7টা পাঞ্জাবি পেয়েছি আমি কালকে, মিষ্টির প্যাকেট পেয়েছি, ড্রাই ফ্রুটের একটা বিশাল একটা বান্ডেল দিয়েছে আমাকে, এগুলো সব পেয়েছি। এইসব করে রাত 1টায় ঘর ঢুকেছি। কালকের ঘটনা বলছি, ঘম পাচ্ছিল, মেচেদা খোঁজ নেন, দেখবেন। তো যাই হোক, এই হচ্ছে আমার জীবন। প্রচন্ড রাত, তখন খেয়ে যে শুতে যাচ্ছি, রাত 2:20 বাজছে তখন। এইভাবে চলছে। এসেছে 2টোর সময়, আমার লাইন পাচ্ছে সন্ধ্যে 7টায়। বুঝুন কটা হচ্ছে এরপর, আমি আর বলছি না। একদমই তা তাই। এই হচ্ছে, সময় নিয়ে আসতে হবে। অনেকে বলছে শাস্ত্রী যে এত দেরি, আমি তো ভালো করে দেখি, একটু ভালো টাইম সময় নিয়ে দেখি। আমি আর এতগুলো লোককে আমাকে দেখতে হয়েছে, বিভৎসবার। 1টায় আমি উঠেছি কালকে, আমি টিফিন খাওয়ারও সময় পাইনি। একদম মা সামনে আছে বলছি, টিফিন খাওয়ার সময় পাইনি। মিথ্যে কথা বলে, তারা মা সঙ্গে আছে, টিফিন খাওয়ার সময় পাইনি। 2 কাপ চা খেয়েছি বেলা 1টা থেকে। বাড়িতে একটু আলু সেদ্ধ পোস্ত বাটি খেয়ে আমি বেরিয়ে গেছি, এবং 1টায় ওখানে পৌঁছেছি। 1টা থেকে চলেছে রাত্রি 9:30 পর্যন্ত চেম্বার করেছি। প্রায় 70-80 জন লোককে দেখেছি। একদম সত্য ঘটনা। 3-4-5 ঘন্টা ধরে লোক দাঁড়িয়ে দেখেছে, তবু মানুষের ধৈর্য আছে। খানাকুল গেছে, খানাকুল থেকে একজন এসছে মেচেদা চেম্বার, বলে শাস্ত্রী যে ওখানে ডুবে গেছে, গামছা নিয়ে এসছে। কিন্তু আপনাকে দেখাবো যে, আপনার অ্যাসিস্ট্যান্টকে বললাম তাড়াতাড়ি ছেড়ে দিতে, ছাড়লো না। যা বললো ওদের কথা, আমি দেখো একটা সিস্টেমের মধ্যে চলতে হয়, আমাদের কিছু করার নেই।
গামছাটা দেখালো, গামছা টাওয়াল নিয়ে এসছে, মানে এতটা জল নিয়ে এসেছে, আবার যখন যাবে ওই গামছা পরে ঢুকবে, ওখানে নাকি জলে ডুবে গেছে, কালকে ভদ্রলোক বললো আমাকে। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মানে ঘটনা ঘটেছে, তাই আপনাদের বললাম। তো যাই হোক, এই কাজগুলো করি কেন, এত বলে আপনার এখানে এসে সত্যি এতক্ষণ ওয়েট করছি ঠিকই, কিন্তু আপনার সান্নিধ্যে যখন চলে এলাম, আপনি যখন আমাদের প্রেডিকশন করলেন, এত সুন্দর প্রেডিকশন কি করে করতে পারলেন, কি করে বললেন এই ঘটনাগুলো ঘটেছে আমার। তো যাক, তার কিছু দোষ ছিল, মহালয়া আসবে 2 তারিখে। তো ঘটনা হচ্ছে এইভাবে প্রেডিকশন এবং কাজগুলো আমি অথেন্টিক করি, তার আমার কি পাই। এবং প্রায় 36-37 বছর এই লাইনে আমি একভাবে কিন্তু চলে আসছি। এই যে চ্যানেলে আমাকে দেখছেন, প্রথম তপন শাস্ত্রী কিন্তু এই চ্যানেলে বসেছি, সৃষ্টি চ্যানেল। এই চ্যানেল যতদিন থেকে শুরু হয়েছে আমি প্রথম কিন্তু বসেছি। তারপর কিন্তু আমার জ্যোতিষ ভাইয়েরা বসছে, ভালো, সবাই কিন্তু ভালো, আমি কাউকে খারাপ বলছি না, যথেষ্ট ভালো কাজ করছে। নতুন নতুন জ্যোতিষ কয়েকটা হয়েছে ভালো, তারাও কিন্তু ভালো ভালো কাজ করছে। আমার সমকক্ষ যারা আছে, আমার সমবয়স্ক যারা আছে, তারাও কিন্তু ভালো করছে। তো যাই হোক, কাজ যদি ভালো করা যায়, অথেন্টিক, মানে যদি তিথি নক্ষত্র নিচের জায়গাটা যদি বিজ্ঞান মনস্ক হয়ে জ্যোতিষটা বিচার, আর তন্ত্র মনস্ক হয়ে যদি তান্ত্রিক উপায় যদি বিচারগুলো করা যায়, জ্যোতিষ আমাদের কর্মজীবনের নিশানা বলে দেয়, তন্ত্র আমাদের সেই নিশানাটা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দেয়। তো তপন শাস্ত্রী কোনো জ্যোতিষী না, তপন শাস্ত্রী কোনো তান্ত্রিক না। জ্যোতিষ এবং তন্ত্র দুটো মিলিয়ে আমি 5 করি, তার সাথে সংখ্যা তত্ত্ব, তার সঙ্গে হাত দেখি, তার সঙ্গে সামুদ্রিক শাস্ত্র বিচারটা করে, টোটাল বিচার করে, তার সঙ্গে দেখি আমি নবাংশটা বেশি করে দিই। নবাংশ চক্র কিন্তু আমাদের যদি 19-20 থাকে অনেক কিছু গোলমাল হয়ে যায়। আমি ছকে দেখছি বৃহস্পতি ভালো, নবাংশে দেখছি গোলমাল। তার সাথে আর কি দেখি, আমি বিশেষভাবে দেখে থাকি, বিশেষভাবে দেখে নক্ষত্র। এই নাক্ষত্রিক বিচার যদি ঠিক মতো না করা যায়, তাহলে কিন্তু জ্যোতিষের প্রেডিকশন ভালো মিলবে না। আমি আছি, বৃহস্পতি আছে কর্কটের ঘরে তুঙ্গস্থ অবস্থায়, মূল ত্রিকোণে বৃহস্পতির নক্ষত্র রাহু নক্ষত্রে বসে আছে, কি করে বৃহস্পতি ভালো ফল দেবে? আমরা জানি বৃহস্পতি তুঙ্গস্থ আছে, বৃহস্পতি মিনের ঘরে আছে, বৃহস্পতি কর্কটের ঘরে আছে, বৃহস্পতি ধনুর ঘরে আছে, খুব ভালো কমফোর্টেবল জোনে আছে। কিন্তু নক্ষত্র বিচার যদি না হয়, আমরা যখন তরকারি রান্না করি, তরকারিতে যদি নুন না দিই, তরকারিটা কি হয়? বিস্বাদ হয়ে যায়, জলো হয়ে যায়। অতএব গ্রহের সঙ্গে নক্ষত্র, স্টার, নক্ষত্র মানে স্টার, এক একটা গ্রহ কিন্তু স্টার নিয়ে চলে। ওই স্টার যদি বিচার না করি, তাহলে আপনার জীবনে স্টার সময় আসবে না, আপনি স্টার হতে পারবেন না। এই বিচার বিশ্লেষণ গুলো করে আমি বিচার করি, এই জন্য আমার একটু দেরি হয়। সরি, একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় মাতা। জয় মাতারা। বলুন, কার জন্য জানবেন? স্যার ম্যাডাম, আমার নিজের জন্য। হ্যাঁ, নামটা বলুন। সন্তু দত্ত। ডেট অফ বার্থ? 26/7/1992। আরেকবার বলো। 26/7/1992। 26শে জুলাই 1992। হ্যাঁ স্যার। টাইম বলো, সময়। সকাল 11টা 5। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। এখন কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। ঠিক আছে। কি বার ছিল? সানডে ছিল, রবিবার। হ্যাঁ স্যার। তোমার কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, 4 নম্বর নক্ষত্র, শ্রীকৃষ্ণের নক্ষত্রে জন্ম, এবং তোমার নরগণ। ঠিক আছে? কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। ঠিক বলছি আমি? জানা আছে? কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে জন্ম, এবং তোমার বৈশ্য বর্ণের জাতক তুমি। তোমার যেটা মানে প্রশ্ন, সেটা বলছি অর্থনৈতিক খুব ডেভেলপমেন্ট কম পাচ্ছি, অর্থনৈতিক ডিস্টার্বটা হচ্ছে না, পরিশ্রম অনুযায়ী ফল হচ্ছে না, টাকা পয়সা তুমি ধরে রাখতে পারছো না, টাকা কিন্তু আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখানে ছকটা যেটা পাচ্ছি, তোমার দুদিক থেকে কিছু ইনকাম আছে, তুমি খুব মানে কি বলবো, তোমার মধ্যে একটা অনেক গ্রোথ হওয়ার কথা, তোমার কিন্তু অনেক ভালো চিন্তা ভাবনা আছে, ভালো খাবো, ভালো পড়বো, ভালো জায়গায় যাব, সবকিছু একটা মানে উচ্চ আকাঙ্ক্ষা যেটা বলছে আর কি। ঠিক আছে? কিন্তু তোমার সেই উচ্চ আকাঙ্ক্ষা হচ্ছে না কেন? তোমার রবি শুক্র এক ঘরে বসে একটা দারিদ্র যোগ সৃষ্টি করেছে, এবং তার সাথে বুধ বসে আছে। ডিসিশন মেক করতে প্রবলেম হচ্ছে। তোমার বুধ কিন্তু ডিসিশন দেয়, সঠিক সিদ্ধান্ত দেয় বুধ। এই সিদ্ধান্তের কারক গ্রহ বুধ, এবং বুধ যে জায়গায় আছে একটু ডিস্টার্ব আছে, তোমার একটু স্কিনের প্রবলেম হতে পারে। আছে? হ্যাঁ, সেটা পাচ্ছি। এবং বৃহস্পতি যে অর্থ দেবে, সে বৃহস্পতি দ্বাদশে বসে আছে, বুঝতে পারছো? তোমার দ্বাদশে বৃহস্পতি বসে আছে, রবি শুক্র বসে আছে, একাদশে দারিদ্র যোগ সৃষ্টি করেছে, এবং তোমার দশমে কেতু বসে আছে। কেতু হচ্ছে নপুংসক, হিজড়ে গ্রহ, নাম ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। হঠাৎ কোনো বাঁ দিকে চোট লেগেছিল 1-1.5 বছরের মধ্যে?
একটু সাবধানে থাকবে, হয়তো লাগতেও পারে, না হলে তো বুঝতে পারছো না, মানে খুব ভালো লাগেনি, হয়তো লাগতে পারে, একটু সাবধান করে দিলাম। বাইক চালাবে না, বাইক চালাও তুমি? আচ্ছা, যাই হোক, বাইকটা খুব শিখছো মানে এখন কিন্তু চোর লাগা শিখলেই তো চোর লাগে, ঠিক আছে? কিন্তু সেই জায়গা বলো খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবে। কাজের জায়গায় একটু ডিস্টার্ব পাচ্ছি, এবং তোমার দ্বিতীয় তৃতীয় চতুর্থে রাহু বসে আছে। মা আছেন? মায়ের শরীর কেমন? হ্যাঁ, মায়ের কিন্তু অপারেশন যোগ আছে, হয়েছে কোথাও? মানে কি ওষুধ খেয়ে ঠিক আছে, মানে একটু প্রবলেম হয়েছিল পায়ে, এখন ওষুধ খেয়ে ঠিক আছে। যাই হোক, মাকে একটু সাবধান সতর্কতা, মায়ের শরীর কিন্তু ভালো যাবে না, মায়ের মাথায় চুল উঠবে এবং মায়ের শরীরটা ভালো যাবে না। চতুর্থ ঘর থেকে আমি গভর্নমেন্ট সার্ভিসে চেষ্টা করছি, কোন যোগ কি আছে? তুমি কি কমার্সে পড়েছো? আমি স্যার আর্টসে পড়েছি। আর্টসে? হ্যাঁ। তোমার লাইন কিন্তু কমার্সে ছিল। যাই হোক, চেষ্টা করো। আর একটা যোগ আছে 2025-এর মধ্যে হওয়ার যোগ আছে, নালে কিন্তু হবে না। তুমি চেষ্টা করো, কারণ সরকারি চাকরি দেয় চন্দ্রমঙ্গলটা তোমার একটু ভালো আছে, আর সরকারি চাকরি দেয় বৃহস্পতি। বৃহস্পতি তোমার দ্বাদশে বসে আছে, একটু খারাপ হয়ে গেছে। সরকারি চাকরি দেয় দুটো গ্রহ, একটা রবি আর বৃহস্পতি। রবি বৃহস্পতি যদি ভালো থাকে, তার সঙ্গে শুক্র যদি ভালো থাকে, তাহলে হাই ফাই চাকরি হবে। শুক্র তোমার রবির সাথে যুক্ত হয়ে শুক্র রবি নষ্ট হয়ে গেছে। বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, কিন্তু রবির সঙ্গে শুক্র যুক্ত। শুক্র আমাদের সুখ শান্তি অর্থের প্রাচুর্য, ভালো চাকরি, সেখানে রবির সঙ্গে যুক্ত করছে। রবি হচ্ছে সূর্য, দাও দাও করে চলছে, ভালো চাকরির ক্ষেত্রে ওখানে কিন্তু থাবা মারছে, বুঝতে পারছো? তবু বলবো, তোমার রবির ঘরে বৃহস্পতি বসা আছে, দ্বাদশ হলেও কিছুটা ভালো, এবং রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ। শুক্র যদি না থাকতো তাহলে আমি একদম ইয়েস করে দিতাম তোমার সরকারি চাকরি হবে, কিন্তু তোমার ওই দারিদ্র যোগটা কাটাবে, হালকা একটা কাল সর্প দোষ আছে, কাটাবে, বুঝতে পারছো? এই দোষগুলো কাটিয়ে দিলে তুমি 2025-এর মধ্যে একটা ভালো কিছু সংবাদ পাবে, আমার মন বলছে। মানে আগের বছর পুজোর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? 2025-এর মধ্যে বলেছি, তার মানে আগের বছর পুজো তো অক্টোবরে, তার মানে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আছে, 25শে ডিসেম্বর পর্যন্ত সময় আছে সরকারি চাকরি 2025 সাল। থ্যাংক ইউ স্যার, প্রণাম স্যার। খুব ভালো থাকো, জয় মা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সম্ভব হলে একটু সরাসরি যোগাযোগ করবেন, কারণ জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তো সমাধান করতে হবে। এবং রেজাল্ট শাস্ত্রীজি বলেই দিলেন যে কবে নাগাদ আপনি পেতে চলেছেন, তাই সেই সময়টাকে একটু কাজে লাগাতে হবে। যারা ভাবছেন মহালয়া অনুষ্ঠানে পৌঁছবে, তারা কি করবেন? অতি অবশ্যই শাস্ত্রীজির সঙ্গে তার আগে চেম্বারগুলো সম্ভব হবে যোগাযোগ করে নেবেন, নিজের জন্মছকটা বিশ্লেষণ করাবেন, সমস্যার সমাধানের জন্য একদম মহালয়া অমাবস্যায় পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আপনার জীবনকে নমস্কার। বলুন, কার জন্য জানবেন? প্রণাম। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। বলো বাবা। হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলো, কার জন্য জানবেন? নিজের সম্পর্কে। নদিয়া থেকে বললে বলো একবার হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ, হরে কৃষ্ণ। ঠিক আছে, জয় মা তারা, বলো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। টাইম বলো বাবা। টাইম হচ্ছে সকাল 11টা 28। 11টা 28 সকালবেলা। জন্মস্থান? নদিয়া। নদিয়াতে জন্ম, খুব ভালো। নদিয়া খুব ভালো জায়গা। তোমার হচ্ছে শনিবারে জন্ম ছিল, শনিবার। হ্যাঁ, শনিবার। হ্যাঁ, তোমার বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ, এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তোমার জন্ম। ক্ষত্রিয় বর্ণের জাতক, বুঝতে পারছো? একটা কথা এই ছকটা থেকে মনে হচ্ছে তোমার খুব বড় প্রকারের মন, সবার জন্য তুমি করে মরো, কিন্তু সুনাম পাও। বরঞ্চ তোমাকে মানে তুমি ভালো উপকার করলে, কাউকে 10 টাকা দিলে বা কারুর কোনো বিপদ আপদ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া বা সবকিছু আগেই তুমি চলে যাও, কিন্তু তার ফিডব্যাক তুমি পাওনি। কারণ এখানে তোমার যে জায়গাটা পাচ্ছি, রবি, দেখো রবি বুধ বৃহস্পতি এবং চন্দ্র একটা ঘরে বসে আছে, এটা খুব খারাপ না। শুক্র তোমার বসে আছে ভালো জায়গায়, শনিও ভালো জায়গায় বসে আছে। দ্বিতীয় রাহু আবার পেলাম, অর্থের জায়গাটা ভালো পাচ্ছে না। দ্বিতীয় যা রাহু হবে, এবং সেই রাহু কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে। তোমার হচ্ছে দেখো, তোমার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বসে আছে খুব অশুভ জায়গাতে, এবং তার সাথে বুধের ঘরে বসে আছে। এবং মঙ্গলের বৃশ্চিক লগ্নের দ্বিতীয় রাহু, সেটা ধনুর ঘর হচ্ছে। এই ধনুর ঘরে রাহু মানে তোমার একটু পেশেন্স ঠিক রাখতে পারবে না, মাঝে মধ্যে তুমি একটু এই হারিয়ে ফেলবে, তুমি একটু ডিসিশন মেক করতে প্রবলেম হবে, এবং সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খাবে। এবং তোমার হচ্ছে বলবো রাগ যেটা বেড়ে যাবে, রাগ,
ঠিক আছে, কিন্তু তোমার পরোপকারী মনোভাব আছে, এটা খুব দেখে ভালো। তোমার মধ্যে একটা স্যাক্রিফাইস মাইন্ড আছে, উৎসর্গীকৃত মন তোমার মধ্যে কিন্তু আছে। কিন্তু তোমার জায়গাটা পারিবারিক লোকজনের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং এ খুব গোলমাল হবে, হচ্ছে কিনা? হ্যাঁ, কিন্তু তুমি প্রচন্ড পরিশ্রমী ছেলে, ফলটা তোমার কম হচ্ছে না, মানে কম হচ্ছে। দ্বিতীয় রাহু বসে আছে, অর্থটা দেখতে পাচ্ছ না। ব্যাংকে যেটা জমানো থাকে, তোমার এই বয়সে অনেকটাই বয়স হয়ে গেছে, ব্যাংকে জমানো টাকা তো থাকে, এই বয়সে একটু জমানোর দরকার, ভালো জমছে না। ঠিক আছে, এই যোগ্য তুমি বলো কি জানতে চাও? হ্যাঁ, বলছি আমি চাকরি বাকরির জন্য চেষ্টা করছি, ঠিক আছে? হ্যাঁ, এখন কি করছো? এখন মানে টিউশনে পড়াচ্ছি আর বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, দেখো তোমার চন্দ্র এবং রাহুর দশা চলছে, 20 আর 2025 পর্যন্ত থাকবে, তার আগে তোমার সরকারি চাকরি হবে না। আর কিছু রাগ করবে না, মানে পরিষ্কার যদি বলতে হয়, তোমার সরকারি চাকরির যোগটা এখানে কম পাচ্ছি। দুটো তিনটে হওয়ার যোগ ছিল, বছর 2-3 আগে একদম কাছাকাছি হয়ে কারোর সঙ্গে কথা বলে অনেকটা এগিয়ে ছিল, এরকম হয়েছে? হ্যাঁ, কিছু মনে করবে না, আমি বলতে খারাপ লাগছে, তুমি কারোর সাথে কথাবার্তা বলে কিছু মানে কি বলবো, অনেকটা এগিয়ে গেছিল একটা চাকরির ব্যাপারে। কিছু আর্থিক হেল্পও তুমি করেছিলে তাকে, যাতে হয়ে যায়, কিন্তু সেই জায়গায় ব্যর্থ মনোরথ হয়ে বসে আছো, এরকম ঠিক বলছি আমি? হ্যাঁ, তো এখন চাকরি যোগ তোমার এই জায়গাটা ভালো পাচ্ছি না, সরকারি চাকরির যোগটা কম, তুমি প্রাইভেটে চেষ্টা করো, টিউশনি করাও। আর আমি বলবো চেষ্টা করতে, চেষ্টা করলে তো অনেক কিছু ভালো হয়, আশায় জগৎ পাওয়া যায়, তুমি আশা করো জগৎ তোমাকে দেখে। হরস্কোপ ওটা ভালো পাচ্ছি না তোমার, যাতে সরকারি চাকরি হয়। ঠিক আছে বাবা, খুব ভালো থেকো। ভালো জ্যোতিষের কাছে একটু পরামর্শ করিয়ে ছকটাকে একটু রেকটিফাইড করে নাও, একটু প্রোটেকশন করি নাও। যেটা বলতে যাচ্ছিলাম, সামনে অমাবস্যা আছে, শারদীয়া দুর্গা দেবীর এই অমাবস্যা আগামী 2রা অক্টোবর মহালয়ার পুণ্যতিথিতে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমার সেই গৃহ মন্দির মনমন্দিরে বসে অশুভ দোষ আমি কাটাবো একটা ঘরোয়া পরিবেশে। যাদের কাল সর্প যোগ আছে, যাদের শনির সাথে চলছে, যাদের অঙ্গারক যোগ আছে, যাদের বীজ যোগ আছে, যাদের গ্রহণ যোগ আছে, যাদের দারিদ্র যোগ আছে, রবি শুক্র এক ঘরে, শনি চন্দ্র এক ঘরে, রাহু চন্দ্র এক ঘরে, যাদের শনি কেতু এক ধরে, যাদের রবি রাহু পিতৃদোষ আছে, এই পিতৃদোষটা কাটানোর কিন্তু মক্কম সময়। এই দিন কিন্তু প্রত্যেকের তর্পণ করা উচিত, এবং এই দিন কিন্তু আমাদের এই দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। দেবীপক্ষের আগের দিন পর্যন্ত সমস্ত কিন্তু আমাদের যারা মারা গেছে, আমাদের পূর্বপুরুষ, পিতা মাতা, ঠাকুমা, দিদি, দাদু, মামা, কাকা, জেঠিমা, যারা মারা গেছেন, তারা কিন্তু এই সময় চলে আসে একদম মর্তের কাছাকাছি। কিসের জন্য জানো? সারা বছর একটু জল পাওয়ার জন্য, নাতি পুতি ছেলে পুলেদের জন্য। যদি তর্পণ আপনারা না করেন, তাহলে কিন্তু তাদের খুব অতিত্ব আত্মা নিয়ে তারা ফিরে যায় আবার, তাতে আপনার কিন্তু পিতৃদোষটা আরো বেড়ে যায়। যাদের পিতৃদোষ আছে, রবি রাহু যদি এক ঘরে থাকে, রবি শনি যদি কারোর এক ঘরে থাকে, এই পিতৃদোষ হয়। পিতৃদোষ আর কি করে হয়? আমরা জীবৎকালীন মানে জন্মকালীন যখন বাবা মা বেঁচে ছিল, তাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে কিন্তু পিতৃদোষটা বেশিরভাগ এফেক্ট করে, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য কিন্তু তারপর তারা মারা গেছে, তাদের উদ্দেশ্যে তর্পণ জলাঞ্জলি দিইনি। জলাঞ্জলি মানে জল অঞ্জলি দিতে হয়। তো প্রত্যেকের উদ্দেশ্য করে মহালয়াতে সরস পিণ্ডদান একটা কর্তব্য আছে, তিল তর্পণ কর্তব্য আছে। জৈনরাও এটাকে পিতৌরি বলে একটা উৎসব জৈনদের মধ্যে হয়, তারা কিন্তু এই প্রেত কর্ম এগুলো করে থাকে। এবং মণিপুরে কিন্তু এটা তর্পণ লয়বা বলে একটা আছে, তারা কিন্তু তর্পণের জন্য বসে থাকে একটা বছর। মণিপুরীরা, যাদের মণিপুরের সম্বন্ধে আইডিয়া আছে, মেনে নেবেন, এটাকে মানে জেনে নেবেন, তর্পণ লয়বা বলে। অতএব প্রত্যেকের উদ্দেশ্য বলবো এই দিন গঙ্গা স্নান করুন, গঙ্গার জলে গিয়ে ওই তর্পণের যে বিধি নিষেধ আছে সেগুলো আমার যে ইউটিউব প্রোগ্রাম আছে আপনারা দেখে নেবেন। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী সার্চ করবেন, সমস্ত জিনিস ওখানে ডিটেলস বলতে পেরেছি, এবং অনেক কিছু বলা আছে, আপনারা সেখান থেকে বলে জেনে নেবেন। এবং এই দিন গঙ্গা স্নান প্রত্যেকের কিন্তু কর্তব্য। তর্পণ মানে তৃপ্তি সাধন করা বা তৃপ্তি সাধন করানো। ওই যে প্রেতাত্মারা আসছে, মর্তের কাছাকাছি চলে আসে, তাদের যদি একটু জল না দিই, তাদের যদি একটু তৃপ্তি সাধন না করায়, তাহলে আমাদের পিতৃদোষ হবে, আমাদের ছেলে পুলে যারা সংসারে বাস করবো তাদের এফেক্ট হবে অনেক। অতএব এই দিন কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, এই পিতৃপক্ষের মধ্যেই মহালয়ার দিনে এই তর্পণ মানে করাটা কর্তব্য। পিতামাতার উদ্দেশ্যে এই কাজগুলো কিন্তু করতে হয়। পিতামাতার কাছে আমরা ঋণী, কিন্তু আমরা কোনোদিন পিতামাতার ঋণ শোধ করতে পারবো না। যদি এই তর্পণের মাধ্যমে তৃপ্তি সাধন করে যাতে পিতামাতার একটু ঋণ শোধ করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হয়।
যদি আমরা পিতামাতার কাছে ঋণটা কিসে শোধ হয়, একটু সামান্য শোধ করতে পারি। প্রথম তো পিতামাতা যখন জীবিত থাকবে তখন কিন্তু আমরা পিতামাতার সেবা করে, তাদেরকে যথোপযুক্ত সেবা করে কিন্তু একটা পিতৃ ঋণটা বা মাতার ঋণটা কিছুটা শোধ হলেও করতে পারি। সন্তান এই কাজগুলো যদি করতে পারে, এটা গেল দ্বিতীয় ঋণ। তৃতীয় ঋণ কি হবে? পিতামাতা মরে যাওয়ার পর, মানে যখন মারা যাবে তাদের উদ্দেশ্যে এই তর্পণ এই মহালয়ার দিনে যদি করতে পারি, তাহলে কিন্তু পিতামাতার যে এই ঋণটা আমরা কিছুটা শোধ করতে পারি, তাদের জল তৃপ্তি সাধন করিয়ে। অর্থাৎ প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই তর্পণটা কিন্তু ভীষণ একটা কার্যকরী মহালয়ার দিনে। অনেকে বলছে মহালয় কেন? মহালয়ার সময় প্রেত, এখানে যত আমাদের ভূত প্রেত আছে সব কিন্তু ধরাধামের কাছাকাছি চলে আসে। আমার পিতা স্বর্গ গেছেন, আমার ঠাকুমা স্বর্গ, তারা কিন্তু চলে আসে। তপন বাবা কখন একটু আমাদের জল দেবে, সেই জলের আশায় বসে আছে। অতএব এই বিষয়টা কথা মনে পড়ে যাচ্ছে, মহামতি কর্ণ যখন মারা যায়, কর্ণকে তো মেরে দিয়েছিল, এত বড় বীর ছিল না। তখন কর্ণ কিন্তু মরে যাওয়ার পর সমস্ত কিন্তু উপরে যখন গেছে, স্বর্গে যখন গেছে, ইন্দ্র বলল তোমার তো এখানে স্থান নেই। বলে কেন? বলে তুমি তো কিছুই করনি, তুমি তো শুধু দান ধ্যান করে গেছো। সোনা মানে মাণিক্য রত্ন, কর্ণ তো মহাবীর দান, মহাবীর কর্ণ বলি, দাতা কর্ণ বলি না, দাতা কর্ণ। কর্ণ সমস্ত দান করে দিয়ে গেছে, কিন্তু পিতামাতাকে কোনোদিন জলও দেয়নি, কোনো তর্পণও করেনি। অতএব তোমার এখানে স্থান নেই। বলে সে কি প্রভু, আমি তো জানতামই না। তখন বললো আমি তো জানতামই না আমার পিতামাতাকে। যখন আমার মৃত্যুর সময়, মৃত্যুর একদম কাছাকাছি, তখন কুন্তী এসে বলল হে কর্ণ, তুমি আমার সন্তান। তখন আমি জানলাম, তারপরে আমি তো মারা গেলাম, আমি কখন সেবা করার সমর্থ? আমি ওই যে বললাম প্রথম ঋণ, দ্বিতীয় ঋণ, প্রথম ঋণ ও সেবা করা আমি জানতামই না পিতামাতা। তখন বললো তুমি যাও, তুমি আবার কিন্তু চলে যাও, ওখানে গিয়ে তুমি অবশ্যই ওই পিতামাতার কাজগুলো কিন্তু করো এবং দেখবেন খুব ভালো হবে, তোমার ভালো হবে। এই যখন ওকে ফেরত পাঠিয়েছিল ভাদ্র মাসের হচ্ছে কৃষ্ণ পক্ষ থেকে একদম মহালয়া পর্যন্ত, এই যে মানে এইটাকে বলে পিতৃপক্ষ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রথম দিন থেকে একদম মহালয়া পর্যন্ত পিতৃ, এই কদিন 14 দিন ছিল। কর্ণকে আবার পাঠিয়েছিল, কর্ণ তার পিতা মাতার উদ্দেশ্যে সেবা টাবা করে তারপর স্বর্গে গেছিল। তখন বলে এতক্ষণে তোমার ঠিক হয়েছে, তোমার দোষ সত্যি নেই, তুমি তোমার বাবা মাকে, কর্ণ তো জানেই না বাবা মাকে। যার ফলে কিন্তু এই যে দেখো এত বড় একটা মহামতি লোক, মানে এত মানে কর্ণের মতো বীর ছিল না, অর্জুনের থেকেও বড় বীর ছিল। যার ফলে তো কিছু কালের পরে গ্রহ দোষে তাকে চলে যেতে হলো, বিভিন্ন চক্রান্তের ফসল হয়েছিল, চক্রান্তের বলি হয়েছিল। তো সেই ক্ষেত্রে বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এরকম বীর কিন্তু স্বর্গে যে স্থান হয়। অর্থাৎ আমরা যদি পিতামাতাকে যদি না কিছু করি, আমাদেরও স্বর্গে যে স্থান হবে না। অর্থাৎ পিতামাতার উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো তর্পণটা করুন। একদমই তাই। খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনলাম, এবং যে বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। নমস্কার, কে রয়েছে? নমস্কার। নমস্কার মা, বলো মা। থেকে আর কি মানে কথা বলছিলাম, সংকল্প পাল। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের বিষয়ে একটু জানবো আর কি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 11 অগস্ট 2002। সময়? সকাল 7:09। জন্মস্থান? কলকাতা। কলকাতা। 11 আগস্ট 2002। হ্যাঁ, সকাল 7:09 কলকাতা। প্রোগ্রাম খুব ভালো লাগছে, এবং উনি যেগুলো মানে বলছেন সেগুলো কি মানে আলোচনাগুলো খুবই আর কি মানে ভালো লাগছে। আমি সময় পান না বললাম তো, 2:30 আমি কালকে শুয়েছি রাতে, নাহলে আমি আরো প্রোগ্রামে আসতে পারতাম। এখন খুব চাপ বেড়ে গেছে। যাই হোক, তোমার রবিবারে জন্ম? রবিবার? হ্যালো বাবা, তোমার রবিবারে জন্ম? হ্যাঁ, তোমার সিংহ লগ্ন, তোমার সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তোমার নরগণ, ঠিক আছে? প্রথম কথা বলবো, তোমার পড়াশোনার জায়গাটা অনেক চেষ্টা করছো, ভালোভাবে করেছো, কিন্তু লাস্টের দিকে অনেক বাধা হয়ে গেছে, এরকম হয়েছে? তোমার কাল সর্প যোগ আছে, ভয়ঙ্কর কাল সর্প যোগ। এই কাল সর্প যোগ নাম হচ্ছে শঙ্খচূড় কাল সর্প যোগ, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে তোমার বাধা হয়েছে, সর্বক্ষেত্রে। তবে তোমার লগ্নের দ্বাদশে বসে আছে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, রবি বুধটা ভালো আছে, রবি বৃহস্পতি ভালো আছে, এগুলোর জন্য তোমার ভালো হবে। শুক্রটা তোমার ডাউন হয়ে গেছে, পেটের গোলমাল হবে, চুল পাকবে, স্কিনের প্রবলেম হবে, আছে? আচ্ছা, বুধ তোমার
হ্যাঁ, এবং বুধ তোমার একটু নক্ষত্রে খারাপ হয়ে গেছে, রাহুর নক্ষত্রে বসে আছে, যার ফলে তোমার একটু স্টেমারিং প্রবলেম হবে, মানে একটু ততলা টাইপের হবে, মাঝে মাঝে কথা আটকে যাবে, হয় হ্যাঁ হ্যাঁ হয় 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 সেই জায়গাগুলো পাচ্ছি। কিন্তু কিন্তু বুদ্ধির দীপ্ত ঘোষণা আছে তোমার মধ্যে, জ্ঞান চেতনা বিবেক কিন্তু প্রচুর আছে, তুমি কিন্তু এগোতে পারবে। বলো, পড়াশোনা কি করছো? আমি এখন মানে জার্নালিজম নিয়ে আর কি মানে পড়ছি। উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু খুব বাধার মধ্যে হয়েছে তোমার এই জার্নালিজম নিয়ে পড়া, এই মানে এই নিয়ে পড়া, সে নিয়ে একটু দুনুমুনু ভাব হয়েছিল, কি নিয়ে পড়বো, হ্যাঁ যাবো কি যাবো না, খাবো কি খাবো না, এরকম একটা দুনুমুনু ভাব কিন্তু পাচ্ছি আমি, এরকম হয়েছিল তোমার। হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার দেখো, তোমার এখানে যা পাচ্ছি আমি, পড়াশোনাটা করছো ঠিক আছে, জার্নালিজম যে জায়গাটা থাকে সেটা থাকে রবি এবং শুক্র, শুক্রটা ডাউন, রবিটাও তোমার দ্বাদশে, খুব কষ্ট করে তোমাকে এগোতে হবে, পরে তোমার ভবিষ্যৎ খুব ভালো আছে, এগিয়ে যাওয়ার কাল সর্পযোগ তুমি কাটিয়ে দাও, কেমন? কাল সর্পযোগ কাটিয়ে দাও। আর একটা কথা বলবো, হ্যাঁ বলো বলো। চাকরি কি কোনো যোগ আছে? চাকরি তোমার হবে, চাকরি আছে, চাকরি কোনো অসুবিধা নেই, চাকরি হবে। আর একটা জায়গা বলি, তোমার বন্ধু বান্ধব থেকে তুমি কিন্তু ভালো ব্যবহার পাবে না, বন্ধু বান্ধব থেকে একটু ডিস্টার্ব পাবে তুমি। আমার না মানে একদম আমার সঙ্গে মানে বাজে আর কি মানে ব্যবহার করে বন্ধু। আর একটা জিনিস বাজে ব্যবহার বলছি, আমি বলছি বলেই তো বললাম। আর একটা জিনিস তোমাদের বাস্তু যোগ আছে, আমার একটা মানে পরীক্ষা রয়েছে মানে ডিসেম্বরে, ওটা আমি কোনোভাবে মানে ক্লিয়ার করতে পারছি না। একদম ক্লিয়ার করতে পারবে। তার আগে ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ করে তোমার ছকটা একটু দেখিয়ে নাও, বুঝতে পারছো? মঙ্গলটা তোমার বসে আছে দ্বাদশে, রবি বৃহস্পতিও দ্বাদশে বসে আছে, তবু বলবো কিছুটা ভালো আছে। রাহু তোমার উচ্চস্থ আছে, লগ্নে বুধ বসে আছে, কিন্তু লগ্নে বুধ থাকলেও চন্দ্রের সাথে যুক্ত হয়ে বাজে নক্ষত্র সৃষ্টি করছে। শুক্র তোমার বসে আছে কন্যার ঘরে নিচস্থ অবস্থায়, আর ভয়ঙ্কর একটা কাল সর্প যোগ হয়ে আছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা তোমার একটা কথা বলবো, তোমাদের বাস্তুতে দোষ আছে, বাস্তু ক্লিয়ার করতে আর কি মানে পারবো না। একদম পারবে, ভালো জ্যোতিষীর পরামর্শ করো। আর তোমাদের বাস্তু দোষ আছে, বাস্তুটা তোমাদের বাড়ির প্রত্যেককে কিছু না কিছু রোগ জ্বালা আছে, আছে কিনা? একদম তোমার মা ভোগে, বাবা ভোগে, ঠিক আছে? বাবা দাদু দিদা সবারই এক মানে মানে রোগ আছে কিছু না কিছু। বাস্তুর দোষটা, বাস্তুর মাটি চুল নিয়ে আসবে আমার কাছে, নিয়ে আসবে, বা ভালো যারা জ্যোতিষতন্ত্র এই লাইনে আছে, মাটি ঝুল দিয়ে একটা কাজ করা হয়, যাদের বাস্তুতে ডিস্টার্ব, প্রচন্ড বাস্তুতে মাথা গরম হচ্ছে, বাস্তুতে রোগ জ্বালা হচ্ছে, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, ছেলে পুলেদের পড়াশোনা হচ্ছে না, বিভিন্ন দিক থেকে বাস্তু, ভাড়া বাড়িতে ছিলেন ভালো, নতুন বাড়ি করে এলেন গোলমাল, এই বাস্তু সহ্য, বাড়িতে ফাটল ধরছে, দরজা জানলা ক্যাচর ক্যাচর আওয়াজ হচ্ছে, বাড়িতে একটু ফাটল ধরে বট গাছ অসত্য গাছ সৃষ্টি হচ্ছে, বাড়িতে কালো পিঁপড়ে ভরে গেছে, আজকে ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হচ্ছে, কালকে গৃহকর্তার মাথা গরম হচ্ছে, বাস্তু যে যাচ্ছেন বাস্তুর নিচে রিজার্ভ বা তার মধ্যে হেঁটে যাচ্ছেন, ঠাকুর ঘর আছে কোথায় অন্যদিকে, উত্তর পশ্চিম দিকে ঠাকুর ঘর, উত্তর পূর্ব দিকে নেই, ঈশান কোণটা ঠাকুর ঘর, মানেই জীবন বাস্তু দোষ। বাথরুমে যদি গোলাপি কালার থেকে লাল কালার থেকে বাস্তু দোষ, সেটা সুন্দর করে এসব করে রেখেছে, নানা রকম হাজি বাজি ডিস্টার্বের জন্য বাস্তু, এর জন্য যদি করা হয়েছে কিছু করার নেই, বাস্তুর মাটি এবং ঝুল নিয়ে আসবে, সেটাকে টেস্ট করে বলে দেবো কোন অ্যাঙ্গেল থেকে কি হচ্ছে, তারপরে কম্পাসে ফেলে যদি মনে মনে পারেন বাস্তুর ছকটা করে নিয়ে আসবেন। একটা সাদা কাগজের মধ্যে আপনার এই দিকে বাথরুম, এই দিকে ঘর, এই দিকে বেডরুম, আপনার বাড়িতে আপনি বুঝবেন, নিয়ে আসলে আমি যথোপযুক্ত ভাবে যেটা করার রেকটিফাইড করে দেবো, এবং কিছু রেমিডি আমাদের আছে হালকা করে বাস্তুর, সেই কাজটা করলে আপনারা ভালো থাকবেন। এখন বড় বড় বাস্তুবিদ উঠেছে আমাদের জ্যোতিষ জগতে, এই করতে হবে, ওই করতে হবে, হ্যান করতে হবে, লোহার কতগুলো পাত দক্ষিণ পশ্চিম উত্তরে বসাচ্ছে, এগুলো কিন্তু বলছে আপনাদের শুনতে ভালো লাগছে, কিন্তু কিছুটা অথেন্টিক না। আমি অনেক অনেক দেখেছি এসব বাস্তুর কাজ করে আমার কাছে এসেছে, বলো ওইখানে লোহার পাত বলছে, তামার পাত উল্টো এক্সট্রা, কিন্তু কিছু অথেন্টিক কাজ আমাদের লাইনে আছে, বাস্তুর মাটি ঝুল দিয়ে এবং ছকটা দেখে আমি কিছু কাজ করব, সেটা স্বল্প পরিমাপে কাজটা হবে এবং খুব কাজ পাবে। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে আজকে পেয়ে যাচ্ছেন স্মৃতির মোড়, আগামীকাল পাচ্ছেন কামারপুকুর চেম্বার, এছাড়াও মেদিনীপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন এই মাসের 30 তারিখ, এবং মেছেদার বন্ধুরা পাচ্ছেন অক্টোবরের 7 তারিখ, আর নভেম্বর মাসের 30শে নভেম্বর শাস্ত্রীজি থাকছেন তারাপীঠ। যারা যোগাযোগ করতে চেয়েছেন অতি অবশ্যই যোগাযোগ করছেন। এছাড়া যে নিয়মিত চেম্বারগুলো রয়েছে, যেমন বেহালা, হাওড়া ময়দান, গড়িয়াহাট নিয়মিতভাবে পাচ্ছেন, এবং শাস্ত্রীজির যে বইগুলো রয়েছে, জ্যোতিষালোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং জীবন সমৃদ্ধি, সবগুলোই পেয়ে যাচ্ছেন চেম্বারে। এবং শাস্ত্রীজির যে লাইভ হরোস্কোপ, সেই হরোস্কোপ যারা এখনো করেননি তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন, রাশি কার্ড সাথে রাখছেন, এবং ওই রাঙাচরণ এবং তুমি যে জগৎ কান্ডারি, এই সিডি যদি কেউ কালেক্ট করতে চান অতি অবশ্যই শাস্ত্রীজির সাথে যোগাযোগ করছেন। আগামী 2রা অক্টোবর মহালয়া উপলক্ষে নিজ গৃহ মন্দিরে হচ্ছে পূজা পাঠ হোমযজ্ঞ,
যারা শুভ শক্তির মোচন ঘটাতে চাইছেন তারা কিন্তু ভালো থাকার জন্য অশুভ শক্তিকে মোচন ঘটিয়ে শুভ শক্তির সূচনা করার জন্য অতি অবশ্যই যোগাযোগ করছেন। হাতে গোনা তো আর কয়েকটা দিন আছে। প্রত্যেকের উদ্যোগ, যাদের এই ধরনের দোষ আছে, অশুভ বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক দোষ, ভালো যোগ্যতা হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই কিন্তু দোষটা কাটিয়ে নেন। মহালয়া বছরে একটা দিনই, এই দিন কাটাবো। আমি সকাল 10টায় বসবো, পরের দিন সকাল 10টায় উঠবো। একদম থানা থেকে পর্যন্ত পুলিশ আমাকে দেয়, পার্সোনাল সিকিউরিটি থাকে, এত লোকের গাড়ি থাকে, এত লোকের ভিড় থাকে, এবং এই অশুভ দোষ খণ্ডনের ফলে আপনার জীবন কিন্তু অনেকটা ধন্য হয়ে যাবে। যেসব দোষগুলো আছে মহালয়ার এই পবিত্র দিনে পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে ঘরোয়া পদ্ধতিতে কলা গাছ বট গাছের সাথে বিয়ে দিতে হবে, নারায়ণ শিবের সাথে বিয়ে দিয়ে মাঙ্গলিক দোষ কাটানো হয়। কাল সর্ব মা মনসাকে সামনে রেখে পুজো পাঠের মাধ্যমে কিন্তু কাল সর্বদোষ কাটানো হয়। আরো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম 64 উপাচার দিয়ে রাত্রে যজ্ঞ হবে, যজ্ঞের মধ্যেও কিছু কাজ করা হয়। প্রত্যেকের উদ্দেশ্য বলবো অশুভ দোষগুলো খণ্ডন করুন, এবং সেই খণ্ডনের ফলে কিন্তু বিভিন্ন দিকে আপনার কিন্তু ভালো হয়ে যাবে। কারণ ছন্ন ছাড়া দোষ থাকা মানে জীবন ছন্ন ছাড়া হয়ে যাবে। আপনি আছেন কলকাতায়, আপনার স্ত্রী, বা আপনি আছেন চাকরি সূত্রে বিদেশে, আপনার স্ত্রী এখানে একটা টিচিং প্রফেশনালে আছে বা আইটি সেক্টরে আছে কলকাতায়। এই যে ছন্ন ছাড়া, সুখ শান্তি নেই, টাকা পয়সা আছে, বিয়ে করে আপনারা দুটো স্বামী স্ত্রী চাকরি সূত্রে উপায় নেই, দূরে আছেন, এটা ছন্ন ছাড়া দোষ থাকলে কিন্তু হয়। এই দোষগুলো কিন্তু হবে। আমার বেহালা সেই মন্দির, প্রায় 28-30 বছরের মন্দির, সেখানে কিন্তু বেহালায় কাজকর্ম করানো হবে। যারা করাতে চান তারা অবশ্যই বিভিন্ন চেম্বারে যোগাযোগ করুন, করে অবশ্যই যোগাযোগ করে চলে আসুন। আগের দিন নিরামিষ খাবেন, ওই দিনে চলে যাবেন, ওখানে পুজো পাঠ হবে এবং প্রচুর ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। ওখানে দোষ কাটিয়ে মায়ের অঞ্জলি দিবেন, ভোগ প্রসাদ গ্রহণ করবেন। যদি রাত্রে চান, রাত্রে মহাযজ্ঞ হবে সারা রাত ধরে, পরের দিন সকালে শেষ হবে। খুব ভালো থাকুন, আপনাদের পুজো ভালো কাটুক। আমি চেষ্টা করব পুজোর আগে আরেকদিন আসতে, না আসলে পুজোর পর দেখা হবে। আগাম সপ্তমী, অষ্টমী, নবমী এবং দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে